ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। গণপরিবহন আগামী 5ই মে পর্যন্ত বন্ধ থাকায় এই খাতের চালক ও সহকারী সহ প্রায় 70 লাখ পরিবহন শ্রমিক উপার্জনের পথ হারিয়ে এখন কঠিন সময় পার করছে। এই দুর্দিনে নেতাদের কেউই তাদের পাশে নেই অভিযোগ করে পরিবহন শ্রমিকরা বলছেন, কল্যাণ তহবিলের নামে প্রতিটি যানবাহন থেকে দৈনিক 70 থেকে 1200 টাকা পর্যন্ত যে চাঁদা আদায় করা হতো তা তাদের কল্যাণে খরচ হচ্ছে না। তবে গণপরিবহন বন্ধ থাকায় দৈনিক 500 কোটি টাকা ক্ষতি হচ্ছে উল্লেখ করে লোকসান পোষাতে সরকারের কাছে আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার ও জাহাজ জট দেখা দেয় বাড়তি মাশুল আরোপের হুমকি দিয়েছে সিঙ্গাপুর চট্টগ্রাম রুটে চলাচলকারী বিদেশি পণ্যবাহী জাহাজ মালিকদের একটি সংস্থা। বন্দর সংশ্লিষ্টদের মতে এই ক্ষতির খেসারত গুনতে হবে ভোক্তাদেরও। এমন পরিস্থিতিতে সোমবার সারা দেশে বন্ধ থাকা যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও বন্দরের টার্মিনাল অপারেটর তরফদার মোহাম্মদ রুহুল আমিন। দর্শক, এছাড়া আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ইকবাল কবির, আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ এবং আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। স্বাগত আপনাদের সবাইকেই আজকের রাজকাহনে। আমি তরফদার রুহুল আমিন, আপনার কাছ থেকে শুরুতে এটি জানতে চাই যে সারি সারি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটকে আছে, একরকম গুদামে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর। আমরা জানছি যে 23 তারিখ এনবিআর বলছে সব রকম পণ্য খালাস করা যাবে, তারপরে কি পরিস্থিতির উন্নতি হচ্ছে? আসলে আমি একটু প্রেজেন্ট সিচুয়েশনটা যদি জানাই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এবং সবাই জানতে পারবে। আমাদের চিটাগাং টোটাল চট্টগ্রাম বন্দরের এই কন্টেনারের যে ক্যাপাসিটি, লাইং ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 40 থেকে 41,000 টিউসের মধ্যে, মানে যদি আমি একদম ফুল অকুপাইড করে রাখি। আজকে চিটাগাং পোর্টের যে লাইং আছে 48,000 টিউস, অর্থাৎ পুরো চিটাগাং পোর্টটা একদম ফুল। এখানে হাঁটা চলাফেরা গাড়ি ঘোড়া যে চলাচল করবে তার কোনো কিন্তু অবস্থা এখানে নাই। নর্মাল যে আমাদের এই গত 25 তারিখের থেকে যে লকডাউন শুরু হলো 26 তারিখের থেকে, তার আগে অ্যাভারেজ চিটাগাং পোর্টে লাইং হচ্ছে অ্যারাউন্ড 35 থেকে 36,000 টিউস কন্টেনার লাইং থাকে এখানে। এবং সেখান থেকে প্রতিদিন অ্যারাউন্ড 4 থেকে 4.5 টিউস কন্টেনার কিন্তু ডেলিভারি হওয়ার কথা। তো 26 থেকে 27 তারিখে যখন 26 তারিখে লকডাউনটা শুরু হলো, লকডাউন শুরু হয়ে যাওয়ার পরে থেকে এ যাবৎ কিন্তু কোনো ডেলিভারি যেখানে 4,500 মতো ডেলিভারি হওয়ার কথা ছিল, 4,000 5,000, সেখানে ডেলিভারি হচ্ছিল 100, 200, 300, 400 টিউস। যেখানে 4,000 থেকে যদি মনে করেন যে 4,000 টিউস, 4,500 টিউস থেকে যদি 3 থেকে 400-তে নেমে আসে, তাহলে গত এক মাসের কী অবস্থা, অ্যাভারেজে কী দাঁড়ায়। তার মধ্যে শেষের দিকে যায় কিছুটা ইনক্রিজ করেছে। আজকে যদি আমি বলি যে আমাদের এই টোটাল চিটাগাং পোর্ট হচ্ছে কিন্তু আমাদের একটা অর্থনীতির একটা চালিকা শক্তি, সবাই জানি এটা আমরা। এবং চিটাগাং পোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি একদম ধ্বংসদ্বার প্রান্তে যাবে। আজকে চিটাগাং পোর্টের যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে যে দেখা যাচ্ছে চিটাগাং পোর্টে এখন যে টোটাল আমাদের যে পণ্য আছে এখানে, অ্যাভারেজ যদি আমরা ক্যালকুলেশন করি, সেখানে অ্যারাউন্ড $2.2 বিলিয়ন চিটাগাং পোর্টের পণ্য কিন্তু আমাদের চিটাগাং পোর্টে পড়ে আছে। তো এইটা থাকার জন্য এবং এখান থেকে প্রতিদিন যে কন্টেনারটা যদি আমরা রান হতো, যদি অ্যাভারেজ পার ডে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে ইকোনমি যে কীভাবে রান করে, আমাদের এখানে একটা রাফ একটা এস্টিমেটেড ক্যালকুলেশন আছে, অ্যারাউন্ড 200 থেকে 220 মিলিয়ন US ডলারের পণ্য এখান থেকে খালাস হয় প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ। ইম্পোর্ট কিন্তু বলি, এক্সপোর্টের কথা বলি না। সেখানে আমাদের চলে আসছে 400 থেকে 500 টিউস কন্টেনার, কোনো দিন 200 টিউস হচ্ছে, কোনো দিন 300 টিউস, কোনো দিন 400 টিউস হয়ে যায়। এখন চিটাগাং পোর্ট হয়ে গেছে টোটালি একটা স্টোর হয়ে গিয়েছে। এখন এটার মেন কারণ যেটা আমরা এটা নিয়ে কাজ করেছি, যেহেতু আমরা চিটাগাং পোর্টের মেন অপারেশনের আমরা দায়িত্বে আছি এবং এখানে আমরা অ্যারাউন্ড টোটাল 50% কন্টেনার আমাদের সাইপ পাওয়ার টেক এটা কন্টেনার হ্যান্ডলিং করে, প্লাস আমিও চিটাগাং পোর্টের আবার চেম্বারে কাজ করি, আমরা চেম্বারে ভাইস প্রেসিডেন্ট। আমরা এটা নিয়ে যেটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি, আসলে যখন লকডাউনটা শুরু হলো, লকডাউন শুরু হয়ে যাওয়ার পরপরই আমাদের এই 25-26 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু ডেলিভারিটা কমতে শুরু করলো। যেখানে প্রতিদিন আমার 4,500 ইনটেক হচ্ছে, 4,500 ইনটেকের জায়গায় যদি 4,500 আসছে, 4,500 চলে যাবে মোরাললেস। এইভাবে কিন্তু চিটাগাং পোর্টটাকে রান করে, যে মাঝখানে একটা গ্যাপ থাকে এবং 35-36,000 টিউস অলওয়েজ আমাদের থাকে। সেখান থেকে আমরা নেমে এসেছে প্রায় এখন 48,000 টিউস কন্টেনার কিন্তু এখন আমাদের স্ট্যাক আপ হয়ে গেছে।
তো এইটা হওয়ার হচ্ছে মেইন কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি আসলে ট্রান্সপোর্ট ইজ ওয়ান অফ দি মেজর ইস্যু। আমাদের ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল, কিছু করার নেই, এটা স্বাভাবিক, এটা হতেই হবে। তারপর যারা বিজিএমই, বিকেএমই এবং আদার্স ইম্পোর্টার যারা আছে ওনারাও ঠিকমতো কার্গো নিতে পারেনি। প্রধানমন্ত্রী তো বলছেন পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে। যদি পরিবহনটা স্বাভাবিক থাকতো এবং ইন্ডাস্ট্রিগুলো যদি চালু থাকতো তাহলে কিন্তু এটা হতো না। এখন কি আসলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে? কিছুটা, কিন্তু যেটা হওয়ার কথা ছিল, যেমন চিটাগং পোর্টে গত 20 তারিখ পর্যন্ত কিন্তু ওয়েভার ছিল হচ্ছে স্টোরেন্ট, এই ওয়েভারটা কিন্তু চিটাগং পোর্ট বন্ধ করে দিয়েছে। আবার চিটাগং পোর্টকে আমরা সবাই রিকোয়েস্ট করেছে এই ওয়েভারটা যদি আরেকটু বাড়ানো যায়, যে স্টোরেন্টটা যদি ওয়েভারটা যদি একটু এক্সটেন্ড করা গেলে তাহলে কিছুটা আবার এখানে হবে। কিন্তু তা হলেও আপনার কাছে আবারও জানবো যে জি নিশ্চয়ই আপনি এটাই বলবেন যে আসলে কত দিনের মধ্যে এই অবস্থায় উন্নতি হতে পারে, সেটি নিশ্চয়ই শুনবো। আমি খন্দকার এনায়েতুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই যে যেটি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে, আর গণপরিবহনের কি অবস্থা? সেদিন এফবিসিসিআই এর মিটিংয়ে গত শনিবার আপনিও যুক্ত ছিলেন সেই মিটিংয়ে। তারপর পরই আমরা দেখলাম গার্মেন্টস খুলে দিল, আজকে দোকান মালিক সমিতি চিঠি পাঠাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে, তারাও খুলে দেবার ঈদের আগে মানে রমজানে 1 মে থেকে খুলে দেবার দাবি করছে। এই অবস্থায় আসলে গণপরিবহনগুলোর কি সিদ্ধান্ত, আপনাদের কি সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, পণ্য পরিবহন আজকে যে নির্দেশনা আসছে পণ্য পরিবহন খুলে দেওয়ার জন্য, তো আমি মনে করি পণ্য পরিবহন খুলে দেওয়া এখন তো প্রয়োজন। কারণ শিল্প কলকারখানা যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে চালু হতে যাচ্ছে, সেহেতু এই শিল্প কলকারখানা মালামাল আনা নেওয়ার জন্য, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য পণ্য পরিবহন অত্যন্ত জরুরি। আমি মনে করি পণ্য পরিবহন খুলে দেওয়াটা জরুরি। আর পণ্য পরিবহনে ভাইরাস ছড়ানোর তেমন কোনো আশঙ্কা নাই, যেহেতু এখানে যাত্রী নাই যে যাত্রী পাশাপাশি বসতেছে, সেখানে সংক্রমণ বৃদ্ধি পাবে এমন কোনো সম্ভাবনা নাই। গণপরিবহনটাও আস্তে আস্তে আমি মনে করি ধীরে ধীরে চালু হওয়া উচিত, অথবা এটা একটা পার্সিয়ালি চালু করা উচিত। তা না হলে দেশের যোগাযোগ ব্যবস্থা যদি সচল না থাকে তাহলে অন্যান্য সেক্টরগুলো খোলার পরও এটা সুফল পাওয়া যাবে না। তবে সেক্ষেত্রে গণপরিবহন যদি চালু করা হয়, কিভাবে চালু করা সম্ভব, কিভাবে সংক্রমণ এড়াইয়ে চালা সম্ভব, সে ব্যাপারে আলোচনা করে নির্ধারণ করা উচিত। আপনাদেরকে নিয়ে এরকম আপনি বলছেন যে আস্তে আস্তে চালু করা উচিত, মানে কবে থেকে চালু করার এরকম কোনো সিদ্ধান্ত কি আপনাদের মধ্যে হয়েছে বা কোনো আলোচনা হয়েছে? আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নিই নাই। গভর্নমেন্টের পক্ষ থেকে যখন নির্দেশনা আসবে তখন আমরা এই নিয়ে বসবো যে কি কি নীতিমালার ভিত্তিতে গণপরিবহন গুলো আমরা চালু করতে পারবো, এবং সেখানে কিভাবে যদি শিল্প কারখানা খোলা হয়, যদি গার্মেন্টস গুলো খোলা হয়, যদি সরকারি অফিস গুলো খোলা থাকে বা জরুরি সেবা যদি এগুলো খোলা থাকেই, তাহলে তো একরকম গণপরিবহনের প্রয়োজনীয়তা দেখা দেবে। প্রয়োজনীয়তা দেখা দেবে। সেক্ষেত্রে আমরা গণপরিবহন চালানোর পক্ষে, কিন্তু গণপরিবহন সংক্রমণ যেন বৃদ্ধি না, এই ভাইরাসটা যেন বৃদ্ধি না পায়, এটা যেন সংক্রমিত না হয়, সেটা কি নীতিমালা হওয়া উচিত সেসব আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কিংবা বিআরটি এর সাথে আলোচনা সাপেক্ষে মালিক শ্রমিক আমরা উভয় বসে আমরা মনে করি তখন আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। নিশ্চয়ই। আমি এই সাথে আমাদের সাথে যুক্ত আছেন ওসমান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। জনাব ওসমান আলী, আপনাদের কি অবস্থা? শ্রমিকরা কি বলছেন? তাদের কি কোনো দাবি আছে? 1 মাসের উপরে তো তারাও নিশ্চয়ই কর্মহীন হয়ে পড়ে আছেন, আপনাদের কি অবস্থায় আছেন? আমরা খুবই দুরবস্থার মধ্যে দিয়ে দিনপাত করতেছি। সারা দেশে পরিবহন শ্রমিকদের প্রায় 70 লক্ষ পরিবহন শ্রমিক। আমি 25 তারিখে লকডাউন হওয়ার সাথে সাথে 27 তারিখে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলাম যে পরিবহন শ্রমিকদেরকে মানে ত্রাণ এবং যে প্রণোদনা দেওয়ার বিষয় আমি একটা চিঠি দিয়েছিলাম। এই চিঠির আজ পর্যন্ত আমি উত্তর পাইনি। 2 নম্বর হচ্ছে যে পণ্য পরিবহন চলার কথা বলা হচ্ছে। পণ্য পরিবহন তো চলে মাত্র 15 থেকে 20%, কারণ শিল্প কলকারখানা চালু না থাকলে শুধু কন্টেইনারের জন্য তো ওখানে চট্টগ্রাম বন্দরে যে যানজটের কথা, যে কন্টেইনার জটের কথা শুনলাম, সেটা হলো সমস্ত গাড়ি তো ওখানে যাচ্ছে না, এবং না যাওয়ার কারণে সেখানে যেমন শিল্প কলকারখানা চালু হওয়ার না কারণে পণ্য পরিবহন চলছে না। পণ্য পরিবহন চলে কোনগুলো? কাঁচামালের জন্য 1 টন 2 টন 3 টনের গাড়ি চলে, এবং আর কিছু কন্টেইনার গাড়ি চলে। শিল্প কারখানা বন্ধ, এগুলো চলতেছে না। খাদ্যের গাড়ি চলিয়া ছাড়া কোনো গাড়ি চলে না। এবং পণ্য পরিবহনের 20% গাড়ি চলার 80% গাড়ি বসা, এবং শ্রমিকরা সেখানে বেকার। পরিবহন শ্রমিকরা দৈনন্দিন কাজের ভিত্তিতে তারা কাজ করে।
তারা বেতনের ভিত্তিতে কাজ করে না, দৈনিক তারা খোরাক ভিত্তিতে কাজ করে। আজকে 1 মাস বন্ধ থাকার কারণে আজকে প্রথমত আমরা শ্রমিক ইউনিয়নগুলো নিজস্ব তহবিল থেকে শ্রমিকদেরকে আমরা মানে সাহায্য সহযোগিতা এ পর্যন্ত করে আসছি। যেমন মহাখালী উদাহরণ, মহাখালী বাস টার্মিনাল 10 দিন পর পর সেখানে 10 দিন পর পর সেখানে 10 কেজি চাল, 3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল আমরা 10 দিন পর পর দিচ্ছি। জি, আপনি বলছেন যে শ্রমিকদের নিজস্ব তহবিল থেকে, সেই তহবিলে কত টাকা আছে? তহবিলের শ্রমিকদের যার যত টাকা আছে সেই অনুপাতে দিচ্ছে। সারা বাংলাদেশে একরকম তহবিল সব শ্রমিক ইউনিয়নের নেই। অথচ একটা কথা বারবার আপনাদের এখানে আমি পত্রপত্রিকা আজকেও দেখলাম বা আমি শুনলাম যে শ্রমিকরা আপনার শুরুতে বললেন যে 70 টাকা থেকে 1200 টাকা 2000 টাকা পর্যন্ত চাঁদা নেয়। এটা না, আমার কাছে এরকম মনে হয় যে মানে হুজুরের গরু খালি মানে কিতাবে আছে, গোয়ালে নাই। আমাদের এখানে 70 টাকা চাঁদার মধ্যে মালিক সমিতি মহাসচিব আছেন, সেখানে তারা 40 টাকা নিয়ে তাদের অফিস আদালত, তাদের কর্মচারী, আমাদের 30 টাকার মধ্যে 10 টাকা ফেডারেশন, 20 টাকা বেসিক ইউনিয়ন, এর বাইরে চাঁদার তদন্ত বারবার আমরা দাবি করেছি। হ্যাঁ, একটা কথা স্বীকার করি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে কোম্পানিগুলো কারো কোনো নিয়ন্ত্রণে নেই, না মালিক সমিতির নিয়ন্ত্রণে, শ্রমিকরা আমাদের নিয়ন্ত্রণে। এই কোম্পানি অতিরিক্ত চাঁদা নেওয়ার ক্ষেত্রে এর আগেও আমরা বলেছি যে কোম্পানির দায় দায়িত্ব মালিক সমিতি, আমরা শ্রমিক মানে ফেডারেশন আমরা নিব না। কিন্তু কোম্পানিগুলি তাদের নিজস্ব গতিতে চলে, নিজস্বভাবে তারা ম্যানেজমেন্ট করে। আমাদের একটা কথা আপনারা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চাঁদা তোলার বিষয়টা যেভাবে সারা দেশে ফলাও করে বলা হয়, আমরা পরিবহন শ্রমিকদের পিছিয়ে সারা বছর যে ব্যয় করি সেই কথাটা কিন্তু একবারও কেউ কোনোদিন বলেন না। আমরা সারা দেশে পরিবহন শ্রমিকের যখন দুর্ঘটনা ঘটে তার পিছে আমরা ব্যয় করি, যখন পঙ্গু হয় তার পিছে ব্যয় করি, মেধাবী ছেলে মেয়েদের পিছে আমরা ব্যয় করি, অসুস্থ এখনো আপনারা ব্যয় করছেন, আপনি যেটি বলছেন এখন আপনারা বলছেন। এই পরিস্থিতিতে, করোনার এই মহামারী পরিস্থিতিতে এখন আপনাদের দাবি কি থাকবে? আমাদের এখন আমরা দাবি করেছি পূর্বেই যে অন্যান্যদের যেমন গার্মেন্টস শ্রমিকদের 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা আমরা বলেছি। আচ্ছা, মালিক সমিতি প্রণোদনা দাবি করেছে, আমরা বলেছি শ্রমিকদেরকে আপনারা ত্রাণ দেন। শ্রমিকদেরকে আপনারা বলেছি যে আপনারা ত্রাণ দেওয়া দরকার নাই, যদি আপনারা ট্রাক টার্মিনাল, বাস টার্মিনালের সামনে যদি আপনার ওএমএস এর চাল আনেন, 10 টাকা কেজি চাউল আমাদের শ্রমিকরা কিনবে। যদি শ্রমিকদের টাকা না থাকে সেগুলি শ্রমিক ইউনিয়ন দেবে। আরেকটা কথা আপনারা বলে রাখি, সারা দেশে মালিক সমিতি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন তার শ্রমিকদেরকে তারা দৈনিক ভিত্তিতে দৈনিক 300 টাকা এবং ড্রাইভারকে এবং 200 টাকা কন্ট্রাক্টর এবং যারা গাড়িতে থাকবে তাদের 400 টাকা করে দেওয়া হচ্ছে। সেই হারে মালিকরা বহু জায়গায়, মহাখালী মালিকরাও দিচ্ছে এবং গাবতলী দিয়ে সারা বাংলাদেশে তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এর মধ্যে অনেক মালিক আছে যাদের গাড়ি আজকে তারা কিস্তি দিতে পারতেছে না, তাদের গাড়ি না চললে তারা শ্রমিকদেরকে টাকা দিতে পারছেন। তেমনি ভাবে আমরাও সরকারের কাছে দাবি করেছি, হয় 10 টাকা কিছু ওবিসির চাল দিবেন, নাহলে ত্রাণ দিবেন, আর তাহলে শ্রমিকদের জন্য আলাদাভাবে কিছু এখানে করা হয় নাই। এখানে কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার মধ্যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী 760 কোটি টাকার কথা বলেছে। সেখানে বলা হয়েছে দিন মজুর, রিস্কলা, ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ যে ছুটিতে লকডাউন হচ্ছে তাদেরকে এই টাকাটা দিবে। এই টাকা সংক্রান্ত বিষয় কিভাবে দিবে তার কোনো মানে পদ্ধতি, তার কোনো সার্কুলার আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই। এখন এইভাবে যে লকডাউন আমরা মনে করি। ওসমান আলী, আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নগুলো নিশ্চয়ই জনাব খন্দকার এনায়েতুল্লাহ এই বিষয়ে নিশ্চয়ই বলবেন যে মালিকদের পক্ষ থেকে এখানে কি করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমি মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম আপনার কাছ থেকে জানবো যে নৌ চলাচলের আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। সবই তো বন্ধ রয়েছে, যেমন করে আস্তে আস্তে বিভিন্ন সেক্টর খুলছে। নৌ পরিবহনের কি অবস্থা? আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? নৌ পরিবহনে আমাদের সিদ্ধান্ত সরকার দিয়ে দিয়েছে নৌ পরিবহন বন্ধ করার জন্য, এবং এটা গত 1 মাস যাবত আমরা একটা জাহাজ পরিচালনা করি না, একটা প্যাসেঞ্জার আমরা কোথাও নেওয়া আসা করতে পারি না। এবং এটা যদি আমাদের খুলতে হয় তাহলে অবশ্যই সরকারের সঙ্গে আমাদের বসতে হবে, কারণ নৌ পরিবহনের মাধ্যমে যে আপনার বিশেষ করে কেবিনের প্যাসেঞ্জারদের জন্য কোনো অসুবিধা নাই, কারণ তারা আপনার সোশ্যাল ডিস্টেন্সিং বলেন অথবা শারীরিক ডিস্টেন্সিং বলেন সেইটা রক্ষণাবেক্ষণ করেই হয়তো আমরা সেটা চালাতে পারি। কিন্তু
আপনার যে ডেক প্যাসেঞ্জার যারা যারা আমাদের জাহাজের সবচেয়ে বেশি রেভিনিউ অ্যাক্রু করে, তাদের কিন্তু সেফ ডিস্টেন্সিং করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যদি সেফ ডিস্টেন্সিং করতে হয় তাহলে আমাদের জাহাজে যে ক্যাপাসিটি আছে তার থেকে অনেক কম ক্যাপাসিটির আমাদের প্যাসেঞ্জার নিতে হবে। সেখানে আমাদের পক্ষে বর্তমানে যে আপনার এই জাহাজের ভাড়া আমরা নেই আপনার প্যাসেঞ্জারদের কাছ থেকে, সেই জাহাজে আমাদের পোষাবে না। কারণ আমাদের যে তেল খরচ হয় সেটা কিন্তু আপনার কনস্ট্যান্ট, সেটা কিন্তু কমবে না। আমাদের যে জাহাজের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয় সেটা কিন্তু কমবে না। আমাদের শ্রমিকদের যে খরচ হয় সেটা কিন্তু কমবে না। তবে আমরা শ্রমিকদের সুবিধার জন্য আমাদের সেক্টরে বিশেষ করে আমাদের নৌ যাত্রী পরিবহন সংস্থা যে সমস্ত জাহাজ পরিচালনা করি সারা দেশে, তাদের সবাইকে আমরা প্রত্যেক মাসে সময় মতো বেতন দেই। সুতরাং এই দিক থেকে আমাদের এই সেক্টরে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এই টাকা পয়সা আমরা কতদিন দিতে পারবো? কারণ আমাদের অবস্থাটা হচ্ছে প্রত্যেকদিন আমাদের জাহাজের থেকে প্যাসেঞ্জার আসে, প্যাসেঞ্জার থেকে আমাদের আয় হয়, সেই আয় দিয়ে আমাদের জাহাজ চলে, আমাদের সংসার চলে এবং আমাদের অন্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে এগুলো সংযোগ থাকে। কোথাও আমাদের ভর্তুকি দিতে হয়, কোথাও আমাদের লাভ হয়। সবকিছু মিলিয়ে আমরা যে অবস্থায় আছি, তাহলে সেই অবস্থায় যদি আমাদের ধরেন সরকার হুকুম দেয় কাল কি জাহাজ খুলে দিতে হবে, আমরা হয়তো সরকারের কথা মানব, কিন্তু এটা পরিচালনা করার ক্ষেত্রে কিভাবে সেফ ডিস্টেন্সিং করা যায়, হাইজিনিক কন্ডিশনে কিভাবে যাওয়া আসা করা যায়, কিভাবে জাহাজের ভিতরে কোনো রকম আপনার জাম স্প্রেড না করে, সেইগুলো আগে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে এবং সরকারের সঙ্গে কথা বলে আমাদের সেটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের নিজেদের মধ্যে কি কোনো এই বিষয়ে আলোচনা আছে যে কিভাবে আসলে খুলে দেওয়া সম্ভব হবে? কারণ এটি তো বাস্তবতা যে অনেক দীর্ঘদিন ধরে লকডাউন রাখাও হয়তো যাবে না, সবগুলো সেক্টর তেমন ভাবেই বলছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জাহাজের প্রবলেম হচ্ছে যে আমাদের জাহাজে আপনার যদি মানুষ সেফ ডিস্টেন্সিং করে চালাতে হয় তাহলে জাহাজের ইনকাম একদম কমে যাবে, সেখানে আমাদের পক্ষে জাহাজ পরিচালনা সম্ভব হবে না। দ্বিতীয়ত, আমাদের মধ্যে যদি কোনো শ্রমিকের আক্রমণ হয়, সেই আক্রমণের দায় দায়িত্ব কে নেবে? কারণ সারা দুনিয়াতে কেউই এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে অমুকের সঙ্গে এতখানি ডিস্টেন্স করে থাকলে আক্রমণ হবে না, চেতে কম ডিস্টেন্স করে থাকলে আক্রমণ হবে। এটার কিন্তু এখন পর্যন্ত সাইন্টিফিক কোনো এভিডেন্স আমরা পৃথিবীর কোথাও পাইনি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই আক্রমণের কারণে যদি আমার একটা শ্রমিক মারা যায় বা আমার জাহাজের একটা প্যাসেঞ্জার মারা যায়, এই দায় দায়িত্ব কে নিবে? এটা তো আমরা মালিকরা নিতে পারবো না, কারণ মালিকরা নিলে তো মালিক কদিন পরে জাহাজ পরিচালনা বন্ধ করবে। আরেকটা কথা হলো যে বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু দক্ষিণাঞ্চলে যে সমস্ত প্যাসেঞ্জার আমাদের ঈদের সময় যাওয়ার কথা ছিল, সেই প্যাসেঞ্জার কিন্তু ম্যাক্সিমাম চলে গেছে। তারা সমস্ত কলকারখানা খুলে দিলে আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত তারা নেবে। কারণ গিয়ে আসা আবার যাওয়া ঈদের সময় একটা বিশাল প্রবলেম। সেই প্রবলেমটা থেকে বাঁচতে হলেও আমাদের পক্ষে মানে 16 আনা সমস্ত জাহাজগুলো পুরোপুরি পরিচালনা করা যাবে কি যাবে না, এটা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে এবং আমাদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। সরকার আলাপ আলোচনা করে আমাদের যেভাবে বলবেন আমরা ইনশাল্লাহ সেইভাবেই পরিচালনা করার চেষ্টা করব। কিন্তু কোনো অবস্থাতেই ভাইরাসটা যাতে আপনার ব্যক্তি সংক্রমিত না হয় সেইটা যাতে অনেক ধন্যবাদ জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার এই মানে স্বাস্থ্যবিধি মেনে চলা বা সেফ ডিস্টেন্স যেহেতু সম্ভব না বাস্তবতা যেটি, সেই প্রশ্নটি নিয়ে আসতে চাইবো সবার কাছে, এই বিষয়টি জানতে চাইবো যে এটি মানবার জন্য কার কার সেক্টরে কে কিরকম পরিকল্পনা করছেন। একটা বিরতির পর ফিরছি এবং তখন আমরা নিশ্চয়ই এই বিষয়ে জিজ্ঞাসা করবো। ডাক্তার ইকবাল কবির আমাদের সাথে আছেন, ডাক্তার ইকবাল কবিরের কাছ থেকে স্বাস্থ্যবিধির বিষয়টি একটু জেনে নিতে চাইবো। ফিরছি রাজকাহনে। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার ইকবাল কবির আছেন আমাদের সাথে। ডাক্তার ইকবাল কবির, আপনার কাছ থেকে আসলে বলছিলাম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সবকিছু স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া চলছে, অঘোষিত লকডাউন সেটি একরকম তুলে দেওয়ার বিষয় চলছে, যে পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে, চট্টগ্রাম বন্দর খুলে দেওয়ার যেন পণ্য খালাস করবার একটা অনুমতি এসেছে,
গণপরিবহনও চালানোর মতো চিন্তাভাবনা চলছে, গার্মেন্টসগুলো খুলে দেওয়া হচ্ছে, কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। এই যে স্বাভাবিক করার মতো পরিস্থিতি কি আমাদের দেশে এখন আসছে? কারণ আমরা খুব ঘরে থাকুন শুনছি, জনসমাগম হলেই সংক্রমণ বাড়বে। সংক্রমণ তো চরমে নাকি এখনো পৌঁছায় নাই, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আলোচনা যা শুনছিলাম, সবাই দেখলাম যে মোরলেস সচেতন আছেন, বিশেষ করে পরিবহন সমিতির নেতৃবৃন্দ যে কথাগুলো বললেন, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সবাই যে সচেতন আছেন, এটা খুব ভালো লাগে। পরের যে কথাটা আপনি বললেন, সেখান থেকে যে প্রশ্ন যে এই লকডাউন থেকে আমরা কেমন করে বেরিয়ে আসবো, এটার জন্য একটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের প্যানেল আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হয়েছে। তারা একটা এক্সিট প্ল্যান তৈরি করার চেষ্টা করছে। যে আমরা আসলে বিভিন্ন রকম প্রেডিকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম মডেলিংও করছি। আমরা কিছু রোগতাত্ত্বিক তথ্যাদি এবং উপাত্তগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছি যে আমাদের এই যে পিকটা কোন পর্যন্ত যাবে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে 30শে এপ্রিল থেকে আপনার 1লা মে এই সময়টায় হয়তো পিক হতে পারে, আবার ফার্স্ট উইক পর্যন্ত এটা চলতে পারে। এই পিকটার পরে আমার যখন ডাউন স্লোপটা নেমে আসতে থাকবে, সেই সময়টা থেকে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমরা কেমন করে স্টেপ বাই স্টেপ, এখন যদি ধরুন এই ছুটি ঘোষণার অবস্থায় গোটা দেশ থেকে যদি একবারে সকল পরিবহন খুলে দেই, তাহলে কিন্তু আবার সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাবে। যদি ডাক্তার ইকবাল কবির 30শে এপ্রিল থেকে 1লা মে হয়, তাহলে তার আগেই এই যে আমরা দেখছি গার্মেন্টস খুলছে, বা তার আগেই মানে এই দোকানগুলোর সময় বাড়ানো হচ্ছে, তারপরে মানে এই যে সচল হওয়ার যে প্রক্রিয়াটা দেখছি, সেটা কি ঠিক হচ্ছে? না, এটা ধরেন, এটা আমি বললাম যে চলমান প্রেডিকশনের কথা। এখন এই প্রেডিকশন গুলো প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন আমরা যে টেস্ট গুলো করছি এবং যে সংখ্যাটা আপনাদের মিডিয়াতে আসছে বারবার করে, সেগুলোর প্রেক্ষিতেই কিন্তু এই প্রেডিকশন, এবং গ্লোবালি কিন্তু বিভিন্ন রকম প্রেডিকশন এখন চলছে, এই রোগতাত্ত্বিক প্রেডিকশন। কাজে এটা কিন্তু এখানে একটা আনসার্টেনিটি আছে। এটা কখনোই সার্টেইন না আমরা যে 30 তারিখ বা 1 তারিখ বা 5 তারিখ 7 তারিখেই আমরা পিকে যাব, তারপর যাব না। সেকেন্ড পিক ঈদের ছুটিতে, এর আগে কিন্তু আমাদের ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মহামারীর সময় আমরা প্রত্যেকবারই দেখেছি যে এই সময়টায় ঈদের পরবর্তীতে ঈদ চলাকালীন সময় যে আমাদের জনসমাগম বেড়ে যায়, তখন কিন্তু পিকটা বাড়ে। যদিও এবার লকডাউনের পরিস্থিতি চলছে, তথাপি যদি আমরা এটা পর্যায়ক্রমিক ভাবে স্টেপ বাই স্টেপ না খুলে দেই, তাহলে কিন্তু একটা ঝুঁকি থেকে যাবে এটা ছড়ানো। সেটা কিন্তু আজকে আমাদের একটা ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী বিভাগের সাথে যখন কথা বলছিলেন, তখন কিন্তু তার কথাও তিনি বলেছেন যে প্রয়োজন বোধে সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কুল কলেজগুলো বন্ধ রাখা এবং সীমিত মানে অন্যান্য যেই সেক্টরগুলো বা জীবনযাত্রাকে একরকম স্বাভাবিক করার ইঙ্গিত মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, কিন্তু এই যে 33 দিন আমরা পেলাম, এই 33 দিন আমরা কতটুকু প্রস্তুত হলাম সামনের দিনগুলোকে মোকাবেলা করার জন্য? লকডাউনের একটা অন্যতম উদ্দেশ্যই তো প্রস্তুত করা নিজেদেরকে, যেটি জানি। ডাক্তার ইকবাল কবির, স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্রটা কতটুকু প্রস্তুত হয়েছে? যদি সংক্রমণ বাড়ে, যেহেতু লকডাউন খুলবে, মানুষজন জনসমাগম হবে, কিছুটা তো হবেই, সেটার জন্য প্রস্তুতি কতটা আছে আপনাদের? আমরা আগের চেয়ে আমাদের প্রস্তুতি অনেক ভালো, কারণ হচ্ছে এই লকডাউনের কনসেপ্টটাই হচ্ছে যে এপিডেমিক কার্ভটাকে আপওয়ার্ড না দিয়ে এটাকে যদি আমরা ফ্ল্যাটেন রাখতে পারি। এখন যেটা আছে এটা আমাদের মোটামুটি ফ্ল্যাটেন অবস্থায় আছে। এটা যদি আরো কিছুদিন আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের এই প্রস্তুতিটা আরো ভালো হবে। আপনারা জানেন যে আমাদের এই যে বিশেষায়িত হাসপাতালগুলোকে তৈরি করা, তারপর গ্লোবাল মার্কেটে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতির আপনার সংকট রয়েছে। এখন চাইলেই কিন্তু আমি ভেন্টিলেটর পাচ্ছি না, চাইলেই কিন্তু আমি পালস অক্সিমিটার পাচ্ছি না, চাইলেই কিন্তু আমি অক্সিজেন সিলিন্ডার নতুন করে পাচ্ছি না। আমার টাকা থাকা সত্ত্বেও, গভর্নমেন্ট যেভাবে টাকা জোগাড় করে রেখেছেন, সেই টাকা দিয়েও আমি পাচ্ছি না, অনেক বেশি দামেও কিন্তু আমি জিনিস কিনতে পারছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ থেকে জানানো হচ্ছে গ্লোবাল মার্কেটে খুব সংকট হচ্ছে। একটা উদাহরণ দিই, আমরা পোর্টেবল এক্সরে কিনতে চেয়েছিলাম। পোর্টেবল এক্সরে আমাদেরকে বলেছে যে এটা স্ট্যান্ডার্ড, এটা যদি পেতে হয়, আমরা 600 অর্ডার দিয়েছি, বলেছে 10টা পাওয়া যাবে আগামী নভেম্বর মাসে। এই যে আন্তর্জাতিক সংকট, এই সংকট মাথায় রেখেই কিন্তু আমাদের প্রস্তুতিটা আমরা নিচ্ছি। আমাদের ওই যে যার যা আছে তা নিয়েই আমরা প্রস্তুত থাকছি। জি, তো সেই প্রস্তুতিটা সবসময় কখনোই যথেষ্ট হয়ে ওঠে না। তরফদার মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের এই যে পণ্য পরিবহন মানে পণ্য খালাস স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে বা স্বাভাবিক হতে যাচ্ছে, তাতে সেখানেও স্বাস্থ্যবিধির কতটা মানা হচ্ছে? সেখানেও তো একটা বড় সমাগমের জায়গা। আসলে চট্টগ্রাম বন্দরে এটা যে যখন এই লকডাউন শুরু হলো, এবং লকডাউনের আগে থেকেই কিন্তু ওখানে চট্টগ্রাম বন্দরে যারা অপারেশনের দায়িত্বে আছে, যেমন আমরা প্রাইভেট যারা অপারেশন করতেছি, তার সেগুলো আমরা কিন্তু আমাদের যে সমস্ত লোকজন আছে প্রত্যেকেই লোকজন স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু কাজ করছে। যেমন মাস্ক ইউজ করতেছে, যখন
মানে পোর্টের ভিতরে এন্ট্রি হচ্ছে তাদেরকে টেম্পারেচার মাপা হচ্ছে, টেম্পারেচার ঠিক আছে কিনা, কাজে আগে তাকে হাতটা ধোয়ানো হচ্ছে, হাতে গ্লাভস দেওয়া হচ্ছে, মাস্ক করে তারা কাজে কিন্তু যাচ্ছে। এই ব্যাপারে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে যে এই চিটাগং পোর্টের এই যে সিচুয়েশানে আমাদের চিটাগং পোর্টের যারা চেয়ারম্যান থেকে শুরু করে একদম মানে সিকিউরিটি পর্যন্ত গভর্নমেন্ট যারা আছে, আমরা যারা প্রাইভেট আছে, আমরা কিন্তু 24 আওয়ার্স কাজ করে যাচ্ছি, দিন রাত এখানে কিন্তু বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। গভর্নমেন্ট চেষ্টা করতেছে এটাকে রিলিজ করার জন্য। পোর্টটাকে রিলিজ না করলে আসলে একদিকে হচ্ছে যে আমাদের যে একাডেমি যে করোনার যে ভয়াবহ অবস্থা চলতেছে সেখানে তো একটা প্রবলেম আছেই। অ্যাট দ্য সেম টাইম যদি পোর্টও বন্ধ হয়ে যায় তাহলে অর্থনীতিও কিন্তু বন্ধ হয়ে গেল, চারিদিক দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো। এই জন্য গভর্নমেন্ট যেটা চিন্তা করেছে, আমাদের শিপিং মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের শিপিং সচিব মহোদয় ওনারা গত সপ্তাহে গিয়েছিলেন, এনবিআর সাথে বসে আলোচনা করে যে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে এখন যে 27টা পণ্য ছিল আগে চিটাগং পোর্টের ভিতরে ডেলিভারি হবে এবং অফ ডকগুলোতে আমাদের এই পণ্য যাচ্ছিল না। 27টার পরিবর্তে যে সমস্ত আদার্স যে সমস্ত আমাদের ক্যাটাগরির গুডস ছিল সেগুলো কিন্তু পারমিশন ছিল না, এখন ক্যাটাগরি ওপেন করে দিয়েছে আনটিল 30 জুন। কারণ প্রবলেম হচ্ছে যে আমাদের যে 18টা অফডক আছে, যেটা মানে এফিলেটেড অফডক, সেই অফডকে তাদের ক্যাপাসিটি হচ্ছে 65,000 টিউস। এখন ওই ক্যাপাসিটির মধ্যে তাদের মধ্যে এখন লাইং আছে হচ্ছে মানে অকুপাইড আছে 50,000 টিউস। তার মানে আমার ওখানে 15,000 টিউস আছে। এটা কিন্তু পেপারসে, কিন্তু প্র্যাকটিক্যালে এত তারা করতে পারে না। আমাদের চিটাগং পোর্টে এখন প্রায় 48 to 49,000 টিউস, যেখানে আমার থাকার কথা 30 থেকে 32,000 টিউস, এখানে প্রায় 17 থেকে 18,000 টিউস বেশি আছে। অ্যাট দ্য সেম টাইম আজকে পর্যন্ত চিটাগং পোর্টের আউটারে 26টা জাহাজ, কন্টেনার জাহাজ কিন্তু ওয়েটিং আছে। এই 26টা জাহাজে আছে আমাদের অ্যারাউন্ড 16 থেকে 17,000 টিউস কন্টেনার কিন্তু ওখানে বসে আছে, মানে টিল টুডে এটা প্রতিদিনই কিন্তু জাহাজ আসতেছে, বাড়তেছে। তাহলে এইটা ওখানে যদি আমরা সব চিটাগং মানে আইসিডিতে যে যতটুকু ক্যাপাসিটি আছে, আইসিডি যে ম্যাক্সিমাম 8 থেকে 10,000 টিউস নিতে পারবে, এর বেশি তারা নিতে পারবে না। তাহলে এটা যাবে কোথায়? এখন আমাদের ইম্পোর্টার যারা আছে, ইম্পোর্টারদেরকে আগিয়ে আসতে হবে। এখন ইম্পোর্টাররা আগিয়ে আসতে গেলে আমি অনেকের সাথে আমরা কথা বলেছি, আসলে প্রবলেম আছে। যেমন ব্যাংকিং আওয়ার এখন যেটা করেছে যে ঠিক আছে ব্যাংকিং আওয়ার একটা সার্টেন টাইম পর্যন্ত তারা করে দিয়েছে, কিন্তু এখানে যারা ইম্পোর্টাররা আছে তারা ডকুমেন্ট নিতে হবে, ডকুমেন্ট নিতে গেলে তাকে ব্যাংকে টাকা দিতে হবে, তারপর ডকুমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট করতে গেলে কাস্টমসের ফুল টাইম ওখানে থাকতে হবে, কাস্টমস অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে ডিউটির টাকা তাকে রেডি করতে হবে। এই যে এক মাসে যে বটল নেক্সে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু টাকা পয়সা নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছে, সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এই প্রবলেম আছে, এখানে কিন্তু তারা একটা সমস্যা আছে। এবং এখান থেকে এই যে ব্যাংকের সাপোর্ট কিন্তু খুব জরুরি দরকার। অ্যাট দ্য সেম নট অনলি ব্যাংকের সাথে আসতে হবে, এনবিআর ফুল সাপোর্ট দিতে হবে, আবার শিপিং এজেন্ট যারা আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে। কারণ ইন এনি সার্কামস্টেন্সেস আমাদের চিটাগং পোর্টটাকে ফ্রি করতে হবে। চিটাগং পোর্ট যদি ফ্রি না হয়, একদিকে যে করোনার ভয়াবহ অবস্থার ভিতরে আমাদের অর্থনীতি কিন্তু একদম 12টা বেজে যাচ্ছে, এটা সবাই আমরা জানি, কিছু করার নেই। অ্যাট দ্য সেম টাইম যদি কিছুটা রোলিং না হয়, যেমন আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে, আমরা অ্যারাউন্ড $120 বিলিয়ন একটা ট্রেড আছে বাংলাদেশে, সারা বছরে এটা হয়। বা আমরা যদি মান্থলি আমরা ক্যালকুলেশন করি, প্রায় $10 বিলিয়ন ট্রেড প্রতি মাসে আমাদের রোলিং হচ্ছে। আজকে গত এক মাসে কিন্তু কোনো রোলিং নেই। তাহলে এর যে এফেক্ট যেটা হবে, এর এফেক্ট কিন্তু একটা তো করোনার এফেক্ট হবেই, করোনার এফেক্ট থেকে এই এফেক্টটা আর কতটুকু হতে হবে এটা কিন্তু আসলে সবাই চিন্তা ভাবনা করতেছে। এই জন্য আমার মনে হয় যেটা এটা তো স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু করতে হবে, এবং স্বাস্থ্যবিধি মেনেই যে সমস্ত জায়গায় রিল্যাক্স করা দরকার সে কিছু জায়গায় রিল্যাক্স অলরেডি শুরু হয়েছে, এবং এইটা যে কাজ করবে তাকে এই সেফটি নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ কিন্তু আমি একটু সেফ হওয়া যায় কিনা এটা যাবে না। বাংলাদেশ আমরা যে স্ট্রাকচারে বসবাস করি, আর আমাদেরকে যদি বলা হয় যে কোরিয়া, জাপান, ইউরোপের মতো হতে হবে, তাহলে কিন্তু আমরা হতে পারবো না। কারণ ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রত্যেকটা ডাটাবেজ আছে, ইভেন একটা লোক কোথায় বসবাস করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি সাথে কিন্তু সেন্ট্রাল মনিটরিংয়ে পাওয়া যাচ্ছে। আজকে আমাদের দেশে কিন্তু এটা এখনও গড়ে ওঠে নাই, গভর্নমেন্ট চেষ্টা করছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তাহলে এই লোকগুলা যে এইটা যদি না হয়, তাহলে সবাই যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে তাদের খাওয়ার একটা ইস্যু থাকবে, প্রত্যেকের ইস্যু থাকবে। তাহলে খাওয়াটা ঠিকমতো পৌঁছাতে পারতেছি কিনা এটা একটা ইস্যু থাকবে। তো এইগুলোর জন্য আমার মনে হয় যে কিছু জায়গায় রিল্যাক্স করে পোর্টটাকে বের করে নিয়ে আসতে হবে, অর্থনীতিও সচল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধিও মানতে হবে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটা জ্বর তৈরি হলো, এখনো যেটা স্বাভাবিক হয়নি, কতদিনের মধ্যে হবে সেটি তো একটা প্রশ্ন রয়েই গিয়েছে। এটি ভোক্তা পর্যায়ের প্রভাব নিশ্চয়ই একটা আছে, সেটিও নিশ্চয়ই বলবেন আপনি। আমি এই পর্যায়ে খুব বেশি সময় পাবো না, বিরতিতে আবারও যেতে হবে। খন্দকার এনায়েতুল্লাহ, যেটি আগের অংশে ওসমান আলী বলছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে, যে মালিকদের পক্ষ থেকে খুব একটা সহায়তার বিষয় নেই তাদের কাছে, এখন তারাও তো একটা অসহায় পর্যায়ে আছে। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি?
দেখুন 26 তারিখে লকডাউন হওয়ার পরে কয়েকদিন পর থেকে আমরা সারা দেশে মালিকদেরকে আমরা অনুরোধ পাঠিয়েছি পত্র পত্রিকার মাধ্যমে, ব্যক্তিগত পর্যায়ে টেলিফোনের মাধ্যমে, যে মানবিক দিক বিবেচনা করে কর্মহীন শ্রমিকদেরকে তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য, ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য। আমার জানা মতে বহু জায়গায় এই ধরনের ত্রাণের সহযোগিতা দেওয়া হয়েছে, যেটা ওসমান আলী সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেন মালিকেরও অসহায় অবস্থা আছে আজকে। কারণ কোনো মালিক আছেন সে একটি মাত্র গাড়ির মালিক, এটার উপরে সে নির্ভরশীল। তো সব মালিকের পক্ষে এটা দেওয়া তো সম্ভব হবে না। এছাড়াও এটা দীর্ঘ লম্বা সময় যাবত তো মালিকদের পক্ষ থেকে কন্টিনিউ এই সাহায্য করে যাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না। আমরা এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা কিন্তু আপনাদের কি কোনো তহবিল আছে? সরকারের সহযোগিতা তো সবাই আশা করছেন। আপনি সেদিন বলছিলেন যে 500 কোটি টাকা দৈনিক নাকি ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও জিজ্ঞাসা যে আপনাদের কি কোনো তহবিল আছে যে এরকম পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তা করবার জন্য? আমাদের ওই ধরনের কোনো তহবিল নাই, বাট আমরা মালিকদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এবং আমরা বিভিন্ন প্রতিটা জেলা প্রশাসকের কাছে, শ্রমিক ফেডারেশন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলোর সাথে যোগাযোগ করে প্রতিটা জেলা প্রশাসকের কাছে শ্রমিকদের লিস্ট জমা দিয়েছি। এবং সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমি আলাপ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে বলেছে যে জেলা প্রশাসকের মাধ্যমে সাহায্য পাওয়া যাবে। তো আমি মনে করি আমাদের সাহায্যটা 10 দিন 15 দিন পর্যন্ত, 10 দিন 15 দিন এনাফ, কিন্তু এর পরে তো সম্ভব হবে না। দীর্ঘদিন যাবৎ যেহেতু তারা কর্মহীন অবস্থা আছে, আমি মনে করি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা 670 কোটি টাকা, যেখানে এই বাবদ উনি সাহায্যের কথা বলেছেন, উদ্বোধনের কথা বলেছেন, এবং সেখানে মোটর শ্রমিকের কথা উনি উল্লেখ করেছেন। তো আমি মনে করি সেই খাত থেকে সাহায্য পাওয়া। ধন্যবাদ। আবারও একটা বিরতিতে যেতে হবে। সবাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রণোদনার দিকেই তাকিয়ে আছেন। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। তরফদার মোহাম্মদ রুহুল আমিন, যে প্রশ্নটি করছিলাম যে জট দেখা দিয়েছে নজিরবিহীন, ভোক্তাদের উপরে কেমন প্রভাব পড়তে যাচ্ছে? এই জটের মধ্যে যে প্রবলেম যেটা হচ্ছে যে জাহাজ মালিক যারা আছে, জাহাজ মালিকরা তারা যদি আউটারে, আমাদের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 থেকে 4 দিন কি 5 দিনের ভিতরে জাহাজটা কমপ্লিট করে, সে যদি সিঙ্গাপুর আর চিটাগং ফিডারটা হয় ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট করে তারা আবার সিঙ্গাপুর চলে যায়। এখন যেটা দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 15 দিন 18 দিন আউটারে থাকতে হচ্ছে। তো এদেরকে কিন্তু আসলে যেটা ফ্যাক্ট, যেটা তাদেরকে কিন্তু যে সমস্ত জাহাজগুলো আপনার চার্টার জাহাজ, তাদেরকে প্রায় $8,000 থেকে $10,000 পার ডে ড্যামারেজ দিতে হচ্ছে। এই ড্যামারেজটা যে যাচ্ছে, এই আলটিমেটলি ড্যামারেজটা যদি আমরা শুনতে পাচ্ছি যে যেটা চিটাগং সিঙ্গাপুর ভিত্তিক যেটা আপনি যেটা বললেন, তারা যদি এটা সারচার্জ ইম্পোজ করে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি এটার এফেক্ট কিন্তু হয়ে যাবে হচ্ছে যে আমরা যারা ডাইরেক্ট যারা ভোক্তা আছে তাদের কিন্তু এফেক্ট হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম যে ইম্পোর্টার যে আসছে, সেই ইম্পোর্ট সে তো এইটা তার যে ডকুমেন্ট, সে ডকুমেন্টটা নিতে পারতেছে না। সে তো অলরেডি টাকা দিয়ে এলসি করেছে, এটার উপর ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট আপনাকে বেয়ার করতে হবে। তাকে ব্যাংক ইন্টারেস্টগুলো যদি বেয়ার করতে হয়, ওদিকে ওই এডিশনাল চার্জ যদি বেয়ার করতে হয়, সব কিছু যদি করতে হয়, আলটিমেটলি এটা যে কস্ট বেড়ে যাচ্ছে। এবং এই যে কস্ট যে বেড়ে যাচ্ছে, এই বাড়াটা আলটিমেটলি আপনাকে আমাকে সারা দেশের জনগণকে কিন্তু দিতে হবে। তো আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি চিটাগং পোর্টটাকে ইজি করতে হবে। চিটাগং পোর্ট ইজি করার জন্য অলরেডি গভর্নমেন্ট তো অলরেডি স্টেপ নিয়েছে, এবং এই স্টেপের সাথে কিছু জিনিস আছে, এই জিনিসগুলোকে রিল্যাক্স করতে হবে। পরিবহনের ব্যবস্থাটা রাখতে হবে। পরিবহন যদি ঠিকমতো না থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যারা র মেটেরিয়ালস নিয়ে আসছে, এই ইন্ডাস্ট্রিগুলোকে আংশিক যেটা খোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে, উনি যেটা বলেছেন যে ঠিক আছে, আংশিক যারা করতে পারে স্বাস্থ্যবিধি মেনে, এই যদি আংশিকভাবে যদি এগুলো চলতে থাকে, তাহলে হয়তো বা আগামী 2 মাসের ভিতরে এটা ঠিক হতে পারে। এই পরিবহনটাকে স্বাভাবিক করতে খন্দকার এনায়েতুল্লাহ, আপনাদের কি পরামর্শ থাকবে এবং কি পদক্ষেপ থাকবে? পরিবহন, যখন উনি যে কথাটা বললেন, এটা সত্যি। আপনার চিটাগং পোর্টের কথা বলুন, আর গার্মেন্টস এবং অন্যান্য মিল ইন্ডাস্ট্রি যেগুলো পর্যায়ক্রমে চালু হতে যাচ্ছে, তো এগুলো সুফল পাইতে হলে পরিবহন ব্যবস্থা সচল রাখা উচিত। এবং সেই ক্ষেত্রে পণ্য পরিবহনের যে নির্দেশনা আসছে, আমি মনে করি পণ্য পরিবহনের ঝুঁকিটাও কম, ঝুঁকিটাও কম। পণ্য পরিবহন চালু হলে পরে আমি মনে করি সমস্যাটা সমাধান হবে। তো পণ্য পরিবহন ধীরে ধীরে চালু হয়ে যাবে আমরা আশা করি। বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক, এই প্রায় আমাদের দেশে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এই মিলে প্রায় 3 লক্ষর মতো। আমি মনে করি এগুলো ধীরে ধীরে চালু হয়ে যাবে।
জি ধন্যবাদ। আমি ডাক্তার ইকবাল কবির, এই যে স্বাস্থ্যবিধি মেনে সব চালু হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া যে শুরু হচ্ছে, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা বা ঘন ঘন হাত ধোয়া, এর মাধ্যমে কি স্বাভাবিকভাবে চলা সম্ভব? মানে এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক করলে স্বাভাবিক হবে আসলে সবকিছু? পর্যায়ক্রমিক ভাবে হবে এটা, এটা আপনার একযোগে করা যাবে না। যেমন ধরুন যে কথাগুলো হলো, খুবই ভালো কথা এটা, যে পোর্টটা একটা আমরা টেস্ট কেস হিসেবে নিতে পারি। পোর্টকে যদি আপনার চালু করতে হয় তাহলে দেখতে হবে যে ওখানে যদি আপনি ধরুন একটা হচ্ছে ফ্যাক্টরির ইস্যু আছে, সেটা আমি পরে বলছি। ধরুন আপনি যদি সড়ক পথে বাস চালু করেন অথবা যে ট্রাক লরির কথা বললেন, সেখানে যে ড্রাইভার থাকছেন, হেল্পার থাকছেন, তাদের এই যে আপনার এই প্রয়োজনীয় ডিস্টেন্সটা মেনটেন করা এবং তাদেরকে এই কথাটা বারবার করে বলা, যে আপনি যে কথাগুলো বললেন, মাস্ক পরা, প্রয়োজনে গ্লাভস পরা, বারবার হাত ধোয়া, এই বিধানগুলো তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয়। আপনি একটা এনায়েত ভাই যে কথাটা বললেন যে 3 লক্ষর হিসেব আপনাদের কাছে আছে, তাহলে এই 3 লক্ষ লোকের কাছে এই মেসেজটা আপনাদের কিন্তু পৌঁছাতে হবে। আর একটা মনিটরিং যদি পোর্ট অথরিটি করে আমাদের স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে, এটা ভালো হবে। বাসগুলো যেমন আপনার মাহবুবউদ্দিন বিপ্রতীক উনি বলছিলেন যে জাহাজের বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, আমি তো ওইভাবে ঘনভাবে আনতে পারবো না, সত্যি আনা যাবে না। সেই জন্যই তো প্রণোদনার ব্যবস্থা দেওয়া। আপনার ক্ষতি স্বীকার করেই পর্যায়ক্রমিক ভাবে চালু করতে হবে। আপনি একদিনে একবারে সবাইকে লঞ্চে ভরে যদি নিয়ে আসেন, তাহলে তো সেই আগের মতোই পরিস্থিতি হবে। সেটা করা যাবে না। বাসের মধ্যে 2টো সিট, একটা সিট পরে পরে 1-2 জন করে বসাতে হবে। পর্যায়ক্রমিক ভাবে এইভাবে যদি আমরা টেস্ট কেস হিসাবে চালু করতে পারি, তাহলে এটার একটা সুফল আমরা অর্থনৈতিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে পেতে পারি। আর ফ্যাক্টরির জন্য যে কথাটা আমি বলছি, এই যে গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, খুলে তো দিতেই হবে। যদি আমি অর্থনীতিতে পর্যায়ক্রমিক ভাবে সচল রাখতে চাই, তাহলে ঢোকার সময় প্রত্যেকের আপনার ওই যে আমাদের হ্যান্ড থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপতে হবে, তারপর তাদেরকে মাস্ক পরাতে হবে। কিন্তু কিন্তু ডাক্তার ইকবাল কবির, আমাদের দেশের বাস্তবতায় কি এই বিষয়গুলো ঠিক কার্যকরভাবে এই স্বাস্থ্যবিধিগুলো মানানো সম্ভব কিনা? কারণ আমরা তো দেখছি গার্মেন্টস গুলো যে খুললো, সেখানে ঠিক সেই প্রক্রিয়ায় মানানো হচ্ছে না। যদি মানানো না হয় তাহলে তার পরিণতি কি? আর আসলে মানানোর একটা বাস্তবতাও কি আমাদের আছে কিনা আমাদের মতো? হয় আপনি মানাবেন, না হয়তো আপনি আক্রান্ত হওয়ার ঝুঁকি নিবেন। এই কথাটা খুব স্পষ্ট ভাবে আমাদের প্রত্যেককে বলতে হবে যে আপনি কি চান। একজন গার্মেন্টস শ্রমিক যদি আক্রান্ত হয়, তার থেকে তো আপনার হাজার হাজার শ্রমিক আক্রান্ত হবে। সেটা ভালো নাকি আপনি একটু কষ্ট করে হলেও আপনার যদি 1 ঘন্টা শ্রম ঘন্টা নষ্ট হয়, প্রত্যেককে চেক করে ঢোকানো ভালো। প্রত্যেকের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন আপনি 3-4 ঘন্টা পর পর অন্তত। তারপর প্রত্যেকের জন্য আপনি মাস্কের ব্যবস্থা করুন, প্রয়োজনে ওই গার্মেন্টসই মাস্ক বানিয়ে দিন। আমরা তো বলেছি 3 লেয়ার কাপড় দিয়ে আপনি মাস্ক ব্যবহার করতে পারবেন। সেই মাস্ক নরমাল হুইল সাবান দিয়ে, যে কোনো আপনার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে আবার আপনি ব্যবহার করতে পারবেন। এই প্রক্রিয়া যদি আমরা চালু না করি, তাহলে কিন্তু আমরা রিস্কে পড়ে যাব, এবং এই রিস্কে আনাটা আমাদের জন্য খুবই একটা অনেক ধন্যবাদ। একদম স্পষ্ট। আমরা আশা করতে চাই আমরা সেই ঝুঁকি অনুধাবন করে সচেতন হব। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল কবির, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, খন্দকার এনায়েতুল্লাহ আছেন, ধন্যবাদ আপনাকে। ওসমান আলী ছিলেন, ধন্যবাদ জনাব ওসমান আলী আপনাকেও, এবং অনেক ধন্যবাদ তরফদার মোহাম্মদ রুহুল আমিন আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।